fuck is this shit, man? I just woke up in a fishbowl. Where the hell are we? Those are fucking aliens! ওসাইরাস 2025 সালের এই মুভিটাতে হঠাৎ করে যুদ্ধক্ষেত্রের মধ্যে আকাশ থেকে একটা মেশিন বের হয়ে সোলজারদের তুলে নেওয়া হয়, আর তারপর যা ঘটে সেটা পুরো পৃথিবীর ভবিষ্যৎটাকেই বদলে দেয়। ছবিটা শুরু হয় 1977 সালে। তখন মহাকাশে একটা স্পেস প্রোব পাঠানো হয়েছিল যার নাম হলো ভয়েজার 1। ভয়েজারটা 1.6 মিলিয়ন মাইল দূর থেকে আমাদের পৃথিবী আর চাঁদের একটা ছবি তোলে। 1979 সালে ভয়েজারটা জুপিটার ক্রস করে। 1980 সালে এটা শনি গ্রহকে ক্রস করে। তারপর 2012 সালে এই ভয়েজারটা সোলার সিস্টেম মানে আমাদের সৌরজগতের বাইরে চলে যায়। আমাদের পৃথিবী থেকে প্রায় 11 বিলিয়ন মাইল দূরে ভয়েজারটা কোনো একটা কিছুর ভেতরে প্রবেশ করে আর দরজাটা বন্ধ হয়ে যায়। তারপর গল্পটা চলে আসে আমাদের পৃথিবীর উজবেকিস্তানে। এখানে আমেরিকান সেনারা একটি বিশাল যুদ্ধক্ষেত্রে মিশন করছে। চারিপাশে শুধু গোলাগুলি আর বোমা বিস্ফোরণের আওয়াজ। দলটা গুলি করে করে তাদের শত্রুদের শেষ করতে থাকে। তারা একটা বিল্ডিং এর শত্রুদের ক্লিয়ার করে আবার রাস্তায় বেরিয়ে পড়ে। তখন তারা মুখোমুখি হয় বিশাল একটা শত্রু দলের সাথে। দলটা তাদের জন্য খুবই শক্তিশালী ছিল, সেজন্য তাদের মধ্যে একজন রেডিওতে সাহায্য চায়। হঠাৎ করে আকাশ থেকে এই জায়গাটাতে গাঢ় মেঘলার মধ্যে একটি লাল আলো জ্বলে ওঠে। আলোটার ভেতর থেকে একটা মেশিন বের হয় আর বিম ছুড়ে শত্রুপক্ষের দলটাকে শেষ করে দেয়। আলোটা হঠাৎ করে সাদা রঙে পরিণত হয়। মেশিনটা লাইটনিং পাওয়ার জেনারেট করে সোলজারদের দলের এক একজনকে তুলে নিতে থাকে। তাদেরকে তোলা হয় একটি এলিয়েন স্পেসশিপে। এলিয়েনেরা তাদের উপর এক্সপেরিমেন্ট করার সময় সৈন্যরা তাদের অতীতের মেমোরিগুলো ফ্ল্যাশব্যাক হিসেবে দেখতে থাকে। তারপর দেখা যায় সেই সৈন্য দলটাকে একটা জায়গাতে ফ্রোজেন করে রাখা হয়েছে। ফ্রোজেন করা মেশিনটা হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেয় আর সেনা দলটা ফ্রোজেন হওয়া থেকে মুক্তি পায়। তাদের শরীরে জেলির মতো কিছু লেগে আছে। তারা কেউই জানে না তারা কোথায় আছে। মনে করছে রাশিয়ান বা চাইনিজরা তাদের কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। কিন্তু দেয়ালের চারিপাশের লেখাগুলো পৃথিবীর কোনো ভাষার সাথেই মিলে না। রেস দেয়ালের লেখাগুলো দেখে বলে এখানে আমাদের নাম আর ইউনিট নাম্বার লেখা আছে, কিন্তু সে নিজেও জানে না এই ভাষাটা সে কিভাবে বুঝতে পারলো। তাদের শেষ মনে আছে সেই গোলাগুলি আর যুদ্ধক্ষেত্রের কথা। তখন তাদের লিডার কেইলি বলে অপহরণকারীরা আসার আগেই তাদেরকে এখান থেকে বের হতে হবে। কেইলির ওয়ার্ডারে দলটা সামনে এগোতে থাকে। তারা রুমটার শেষে একটা গোল দরজা খুঁজে পায়। পাশে থাকা দরজাটার বাটন চেপেও কোনো কাজ হয় না। তখন তারা তিনজন মিলে ম্যানুয়ালি দরজাটাকে ওপেন করে। দলটা সামনে এগোতে আরেকটা দরজার সামনে এসে পড়ে, কিন্তু এই দরজাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তখন রোডি একটা সিক্রেট রাস্তা খুঁজে পায় আর রেইসকে সেই রাস্তাটা দিয়ে পাঠানো হয়। রেইস মুখের মধ্যে একটা লাইট নিয়ে জায়গাটাকে ইনভেস্টিগেট করে একটা রাস্তা দিয়ে বের হয়। সে ওই রাস্তাটা দিয়ে দরজাটার অপর পাশে এসে পৌঁছায়। তখন সে তার দলকে এই বিষয়টা জানিয়ে দেয় আর দলটা একে একে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে যায়। অপর পাশে এসে তারা দরজাটার উপর দেখে অনেকগুলো ইম্প্যাক্ট মার্ক, মানে এই দরজাটা কেউ একজন খোলার অনেক চেষ্টা করেছিল। কেইলি ভাবছে এই জায়গাটা একদম মেজের মতো। তখন ন্যাশ বলে আমার মনে হয় আমরা কোনো সিক্রেট পানির নিচের জেলখানায় বন্দী হয়ে রয়েছি। দলটার মধ্যে এই কথাবার্তাগুলো চলার সময় তারা হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সাথে সাথে সেই দলটা ছুটে যায় আওয়াজটাকে ইনভেস্টিগেট করতে। যেতে যেতে তারা একটা রুমের মধ্যে রক্তের দাগ দেখতে পারে। রক্তের দাগটা দেখে মনে হচ্ছে কাউকে মেরে এখান থেকে টেনে টেনে নেওয়া হয়েছে। দলটা সামনে এগোতে থাকে। তখন কেইল বলে এই জায়গাটাতে পাওয়ার ফেলিয়ার হয়েছে আর সেজন্যই কোনো জিনিস কাজ করছে না, আর এই পাওয়ার ফেলিয়ারটার জন্যই তারা সেই বরফের জায়গাটা থেকে মুক্তি পেয়েছে। দলটা তখন একটা রুমে প্রবেশ করে। রুমটার নিচে কুয়াশা বা ধোঁয়ায় ভর্তি। হঠাৎ করে রেইসের মুখের উপর একটা রক্তের ফোঁটা পড়ে আর সে উপরে তাকিয়ে দেখে খুবই ভয়ঙ্কর অবস্থা। রুমের ছাদের উপর থেকে অনেকগুলো দেহ ঝুলছে আর সবগুলা দেহরই মাথা কাটা। দলটা একটু নার্ভাস হয়ে দ্রুত এই রুমটা থেকে সরে যায়। তারা আরেকটা রুমে এসে পৌঁছায়। এই রুমটাতেও একটা দেহ ঠিক একই অবস্থায় ঝুলছে। সেখানে তারা একটা হাত পা বাঁধা মেয়েকে খুঁজে পায়। এই মেয়েটার নাম হলো রাভি। মেয়েটা রাশিয়ান ভাষায় সোলজারদের সাথে কথা বলতে থাকে। রেইস একটা লেভার পুল করে মেয়েটাকে ফ্রি করে। ঠিক তখনই একটা ভয়ঙ্কর এলিয়েন তাদের সামনে এসে পড়ে আর তাদের দলের একজনকে খুবই মারাত্মকভাবে খামচি দিয়ে মেরে ফেলে। এলিয়েনটার শরীরে অনেক শক্ত বর্মের কারণে বন্দুকের গুলি কোনো কাজেই আসে না। মারামারির সময় ন্যাশ একটা এলিয়েন বন্দুক খুঁজে পায়। বন্দুকটা সে রোডির হাতে তুলে দেয় আর রোডি এলিয়েনটাকে গুলি করে দেয়। পুরো দলটায় অবাক হয়ে এলিয়েনের বডিটার দিকে তাকিয়ে থাকে। তারা ভাবছিল এলিয়েনটা মরে গেছে। সারপ্রাইজিংলি ভাবে এলিয়েনটা আবার উঠে গর্জন করতে শুরু করে। তখন রাবি এসে এলিয়েনটার মাথায় গুলি করে। তখন রাবি দলটাকে কিছু একটা বলে সামনে এগোতে থাকে। কেইলি আর পুরো দলটাই তাকে অনুসরণ করে। কেইলি তখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে মেয়েটাকে অবাক করে দেয়, কিন্তু দলটার পেছনে আরেকটা এলিয়েন দাঁড়িয়ে রয়েছে। কেইলি বাকিদের দৌড়তে বলে এলিয়েনটার উপর গুলি করতে শুরু করে। তখন এলিয়েনটাও লেজার গান দিয়ে শুট করে আর একটা গুলি রাবির পায়ে গিয়ে আঘাত করে আর এলিয়েনটাও গর্জন করে তার বাকি টিমমেটদের এখানে নিয়ে আসে। দুটো দলই পাল্টাপাল্টি গুলি করতে থাকে। তখন রাবি একটি লেবার পুল করে তাদের মাঝে থাকা দরজাটা বন্ধ করে দেয় আর কেইলি সেই দরজাটার ফাঁকে একটা ছুরি ঢুকিয়ে দেয় যাতে দরজাটা জ্যাম হয়ে আটকে থাকে। কেইলি জাক্সকে বলে বেরোনোর রাস্তা খুঁজে বের করতে আর রাবিকে দেখে রাখতে। দরজাটা এলিয়েনদের বেশিক্ষণ ধরে থামিয়ে রাখতে পারবে না।
জ্যাক্স আর রাভি অনেকগুলো তারের মধ্যে দিয়ে একটি রাস্তা খুঁজে পায় আর সেই রাস্তাটা দিয়ে সবাই একে একে উপরে ওঠে। রেইস সবাইকে ব্যাকআপ দিয়ে সামনে এগোতে বলে। দরজাটা খুলে একটা এলিয়েন প্রবেশ করে আর রেইস গুলি করে ওটাকে শেষ করে দেয়। কিন্তু তখন আরো অনেকগুলো এলিয়েন সেই দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। তখন রেইসও দৌড়ে সেই রাস্তাটা দিয়ে উঠতে শুরু করে। যখন রেইস তার গন্তব্যে পৌঁছে যায়, তার পা ধরে একটি এলিয়েন টান দিয়ে তাকে আবার নিচে নিয়ে যায় আর সেই জায়গাটা দিয়ে একটা এলিয়েনও উঠতে শুরু করে। রোডি একদম ওটার মাথায় গুলি করে। দলটা রেইসকে আর বাঁচাতে পারল না। তারা আরেকটা রুমের মধ্যে এসে পৌঁছায়। ন্যাশ তখন চিৎকার দিয়ে বলতে থাকে, আমরা তখন এলিয়েনের সাথে মারামারি করেছি আর এই জায়গাটা হলো এলিয়েনদের। তখন কেলি তাকে শান্ত করে। তখন সে রোডিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে এই গানটা চালাতে হয়? কিন্তু রোডি কিছুই বলতে পারে না। জ্যাক্স রাভির জায়গাটাকে ব্যান্ডেজ করে দেয় আর কেলি রাভির বলা কথাগুলোকে ট্রান্সলেট করে দেয় তার দলের কাছে। রাভি কেলির দলকে স্লিপার হিসেবে ডাকে, কারণ কেলি আর তার দলটা সেই বরফের মতো জায়গাটাতে ঘুমিয়েছিল। তখন রাভিও সারপ্রাইজিংলি ভাবে তাদের সাথে ইংলিশে কথা বলতে শুরু করে। সে বলে, ন্যাশ ঠিক কথাই বলেছে, ওই প্রাণীগুলোই হলো এলিয়েন আর আমরা একটা স্পেসশিপের ভেতরে আছি। ন্যাশ ভয়ে আবার কথা বলতে শুরু করে। তখন রোডি তাকে থামিয়ে দেয়। রাভি তখন তাদের সবাইকে বলে এখান থেকে বেরোতে আর এগিয়ে যেতে। অন্যদিকে এলিয়েনরা রেইসের বডি থেকে একটা ডিভাইস দিয়ে তার মেমোরিগুলো দেখতে থাকে। এই মেমোরিগুলোকে ব্যবহার করে তারা বাকি টিম মেম্বারকে খুঁজে বের করবে। সোলজাররা সামনে এগোতে থাকে। কেলি তখন রাভিকে জিজ্ঞেস করে, অনেক বড় আর দাগ সহ এলিয়েনটা এলিয়েনদের লিডার কিনা। তখন রাভি কেলিকে সবকিছু ব্যাখ্যা করে দেয়। ওই এলিয়েনটাই হলো লিডার আর ওর অর্ডারে অনেকগুলো এলিয়েন ফলো করছে। আর কেলির দলের কথা ওই এলিয়েনগুলো জানে, কারণ তারা মোশন সেন্সর দিয়ে তাদের নড়াচড়া অনুসরণ করছে। এলিয়েনেরা খাবার খুঁজছে আর তারাই হলো এলিয়েনের খাবার। এসব শুনে দলটা সামনে এগোতে থাকে। এলিয়েনেরা মোশন সেন্সর ব্যবহার করে তাদের পজিশনগুলো দেখতে থাকে। সোলজার দলটা এগোতে এগোতে একটা রুমে এসে পৌঁছায়। রুমটা বিশাল বড় আর চারিপাশে বাল্বের মতো অনেকগুলো জিনিস রাখা। সেখানে থাকা একটা ব্রিজের মধ্য দিয়ে দলটা সামনে এগোতে থাকে। এই লাইট বাল্বগুলো আসলে এক একটা ক্যাপসুল। তখন জ্যাক্স একটা ক্যাপসুলকে খুব কাছ থেকে খেয়াল করে। সে ক্যাপসুলটার ভেতরে দেখতে পারে একটা মানুষ। বোঝাই যাচ্ছে সবগুলো ক্যাপসুলগুলোতেই মানুষদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তখন রাভি বলে, এরাই হলো স্লিপার। তখন টিমটা এখান থেকে দ্রুত বের হয়ে আরেকটা জায়গায় গিয়ে একটু বিশ্রাম করে। সেখানে কেলি রাভির পায়ের আঘাতটাকে আরো ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। তখন রাভি আর কেলি তাদের পরিবার নিয়ে কথাবার্তা বলে আর একজন আরেকজনের সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে নেয়। তারপর দলটা আবার সামনে এগিয়ে যায়। দলটা আরেকটা রুমে এসে পৌঁছায় যেখানে শুধু কন্টেইনার রাখা আছে। রাভি তখন তাদেরকে বলে দেয়, এই কন্টেইনারে এই এলিয়েনরা পৃথিবী থেকে যা জিনিস নিয়েছে সেগুলো রাখা আছে। রোডি তখন কেলিকে বলে, এলিয়েনরা আমাদেরকে অ্যাটাক করার জন্য প্ল্যান করছে, তাই আগেই তাদেরকে আমাদের অ্যাটাক করা প্রয়োজন। কেলি রোডির সাথে একমত হয় আর বলে, আমাদের একটা বেইটের প্রয়োজন। তখন জ্যাক্স রাজি হয় সে নিজেকে বেইট হিসেবে ব্যবহার করতে। জ্যাক্স এলিয়েনদের একে একে কন্টেইনারের রুমে নিয়ে আসবে আর তারা গুলি করে করে শেষ করবে। জ্যাক্স তখন অনেক জোরে গান গেয়ে এলিয়েনদের মনোযোগ আকর্ষণ করে আর এলিয়েনেরাও গুলি করতে করতে জ্যাক্সকে ফলো করতে থাকে। জ্যাক্সও মাঝে মধ্যে পাল্টাপাল্টি গুলি করতে থাকে যাতে এলিয়েনরা আরো রেগে তাকে ফলো করে। দৌড়তে দৌড়তে জ্যাক্স সেই কন্টেইনার রুমে এসে পৌঁছায় আর এলিয়েনেরাও তাকে ফলো করে কন্টেইনারের ভেতরে ঢুকতে থাকে। তাদের প্ল্যান অনুযায়ী এলিয়েনেরা ফাঁদে পা দিতেই ন্যাশ স্নাইপার দিয়ে গুলি করে আর বাকি টিমের সবাই তাদের হাতের বন্দুক দিয়ে গুলি করে প্রত্যেকটা এলিয়েনকে শেষ করে দেয়। কিন্তু রাভি তখন সন্দেহ করে বলে, এই বিষয়টা অনেক সহজ ছিল, মানে এটা একটা এলিয়েনদের প্ল্যান ছিল। হঠাৎই আচমকা অনেকগুলো এলিয়েন রুমে প্রবেশ করে। দলের সবাই ওপেন ফায়ার করতে শুরু করে, কিন্তু এলিয়েনরা এবার তাদের শিল্ড ব্যবহার করছে। সোলজারের দলটা কোনো উপায় না পেয়ে সবাই এখান থেকে পালাতে শুরু করে। এলিয়েনদের পুরো দলটাই অনেক শক্তিশালী। তারা যত দ্রুত সম্ভব এখান থেকে দৌড়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাক্সের পিছনে একটা শট লাগে আর জ্যাক্স সেখানে মারা যায়। রাভি একটা লেবার পুল করে সামনের দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু তাদের পেছন থেকে এলিয়েনরা আক্রমণ করতে শুরু করে। দলটা কোনো উপায় না পেয়ে রাভির বলা একটি রাস্তা দিয়ে ঢুকে পড়ে। রাস্তাটা দিয়ে একদম স্লাইড করে তারা নিচে পড়ে যায়। এমন একটা জায়গাতে এসে পড়ে যে জায়গাটাতে শুধু মানুষের হাড় গড়ে ভরা আর পুরো জায়গাটাতেই খুবই জঘন্য রকমের গন্ধ। হঠাৎ করে ওপর থেকে একজন মহিলা তাদের সাথে কথা বলে, যার নাম হলো আনিয়া আর সে হলো রাভির মা। আনিয়ার সাথে সাথেই তাদেরকে একটা দড়ি ছুঁড়ে দেয়। দড়িটা দিয়ে প্রত্যেকেই ওপরে উঠে আসে। মা আর মেয়ে একে অপরকে দেখে অনেক খুশি হয়। কেইলি তখন আনিয়ার ইউনিফর্মে দেখতে পারে সে একজন রাশিয়ান ফোর্থ গার্ড, মানে আনিয়াও হলো একজন সোলজার।
সে পুরো দলটাকে লিড করে সেন্সরগুলোকে ফাঁকি দিয়ে একটা জায়গাতে নিয়ে যায়। এই রুমটা একদম টোটালি সিকিউর। কেলি তখন আনিয়ার সাথে শেয়ার করে বরফটা গলে যাওয়ায় তারা ঘুম থেকে জেগে উঠেছিল। তখন আনিয়া বলে সেই রুমটা ছিল ট্রফি রুম। কেলি আনিয়াকে জিজ্ঞেস করে, তুমি কতক্ষণ যাবত এখানে জেগে রয়েছো? আনিয়া কোনো কিছু সঠিকভাবে বলতে পারে না, কারণ তার টাইম সম্পর্কে কোনো ধারণা নেই, আর এখানে টাইমটাকে ট্র্যাক করাও খুবই কঠিন। কিন্তু আনিয়া অনুমান করে বলে যে সে এখানে 20 থেকে 30 বছর যাবত আছে এবং রাভি এই শিপটার মধ্যেই জন্মগ্রহণ করেছে। আনিয়া দলটাকে আরো অনেকগুলো বিষয় জানিয়ে দেয়। পৃথিবীতে এলিয়েন ইনভেশন হয়েছিল, পুরোটাই মানুষের ভুল ছিল। 1900 সালে সে ভয়েজারটাই আমাদের পৃথিবীতে এলিয়েনদের ইনভাইট করেছে। ভয়েজারটাতে পৃথিবীর ম্যাপ ছিল আর সেটা এলিয়েনরা ফলো করেছে। প্রথমে এলিয়েনেরা সবচেয়ে ভালো ভালো মিলিটারিদের কিডন্যাপ করে, তারপর তাদের সাথে মাইন্ড কানেক্ট করে সব প্ল্যান জেনে নেয়। আনিয়া আরো জানিয়ে দেয় তারা যে স্বপ্নগুলো দেখেছিল সেগুলো কোনো স্বপ্ন ছিল না, তারা তাদের প্ল্যানগুলো এলিয়েনদের সাথে শেয়ার করছিল। আর এভাবেই এলিয়েনরা জেনে নেয় মানুষেরা কিভাবে যুদ্ধ করে। এলিয়েনেরা এই সবগুলো প্ল্যান জেনে আর এগুলো কাজে লাগিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই পুরো পৃথিবী ধ্বংস করে ফেলে। আর এই মাইন্ড কানেকশন যন্ত্রটা দুদিকেই কাজ করে, সেজন্যই রোডি খুব ভালোভাবেই এলিয়েন গানটা চালাতে পারছিল। আনিয়া এই বিষয়টাকে গিফট বলে। রাভির বাবা এই স্পেসশিপের পাওয়ার রিয়েক্টরটাকে নষ্ট করে দেয়, সেজন্যই কেইলির দলটা সেখান থেকে মুক্তি পেয়েছিল। আনিয়া তখন আরো বলে, আমি এই তথ্যগুলো কোনো স্লিপারের সাথে শেয়ার করি না, আর সেজন্যই আমি এতদিন এখানে বেঁচে রয়েছি। যদি আমি এই তথ্যগুলো কারোর সাথে শেয়ার করতাম আর সে যদি এলিয়েনের কাছে ধরা খেত, তাহলে আমরাও আর বাঁচতে পারতাম না। কেইলি তখন জিজ্ঞাসা করে, তাহলে কেন এখন আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলে? আনিয়া তখন বলে, আমার দলটা মারা গেছে, এখন তোমরাই হলে আমার শেষ আশা। আনিয়ার গিফট হলো সে এলিয়েনদের কথাগুলো শুনতে পারে আর সেটা বুঝতে পারে। সে বলে এলিয়েনদের একটি কমিউনিকেশন সিস্টেম আছে যেটার দ্বারা তারা অন্যান্য এলিয়েন স্পেসশিপের সাথে কন্ট্যাক্ট করে। যদি কন্ট্যাক্ট করতে পারে তাহলে এখানকার পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে, এখানকার কেউই তখন বাঁচতে পারবে না। আনিয়া বলে দেয় কমিউনিকেশন সিস্টেমটা রিপেয়ার করার আগেই তাদেরকে আমাদের থামাতে হবে। কেইলির দলটা একটু বিশ্রাম নিতে নিতে এই বিষয়টা নিয়ে চিন্তা করে। কেইলি তখন রোডিকে বলে, যদি আমার মেয়ে এখন বেঁচে থাকে তাহলে তার বয়স হবে প্রায় 40 বছর। রোডিও তখন তার ফ্যামিলির কথা চিন্তা করে। কেইলি তখন ডিসাইড করে আনিয়ার সাথে প্ল্যান করে এলিয়েনদের ধ্বংস করবে। প্ল্যানের সময় আনিয়া বলে ডজন বা তার চেয়ে বেশি কিছু এলিয়েন বেঁচে আছে, আর কমিউনিকেশন সিস্টেমটা একদম এই শিপটা টপে। আনিয়ার কাছে বেশ অনেকগুলো গ্রেনেড রয়েছে যেটা তাদেরকে এলিয়েনের সাথে ফাইট করতে সাহায্য করবে। দলটা একটা সিক্রেট রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে। কেইলি নেশকে, রাভি আর আনিয়াকে দেখে রাখার জন্য অর্ডার করে। আনিয়া যখন সেই কমিউনিকেশন জায়গাগুলোতে বিস্ফোরক সেট করতে থাকবে, সেই সময় কেইলি আর রোডি তাদেরকে ব্যাকআপ দিবে। তারা এলিয়েনগুলোকে বিজি রাখবে আর ঠিক সেই সময়টাতে আনিয়া বিস্ফোরকগুলো সেট করে ফেলবে। এটাই হলো তাদের প্ল্যান। আনিয়া তখন কেইলিকে একটা গ্লাভস দেয়। এই গ্লাভসটা এলিয়েনদের শিল্ড জেনারেট করতে পারে। তারা প্ল্যান মতো যার যার জায়গায় ছড়িয়ে পড়ে। কেইলি আর রোডি একটা রক্তে মাখা মোশন সেন্সর খুঁজে পায় যেটা তাদের কোনো কাজে আসবে না, তাই তারা আরেকটা সেন্সর খুঁজে বের করে আর সেটাতে মোশন করে এলিয়েনদের জানিয়ে দেয়। এলিয়েনেরা তাদের হাতের ডিভাইসে কেইলি আর রোডির লোকেশনটা দেখতে পারে। অন্যদিকে আনিয়া, রাভি আর ন্যাশ অপেক্ষা করছিল এলিয়েনগুলো চলে যাওয়ার। এলিয়েনগুলো চলে যেতেই তারা তাদের কাজ শুরু করে দেয়। আনিয়া আর রাভি বমগুলো সেট করতে থাকে আর ন্যাশ তাদেরকে গার্ড দিতে থাকে। অন্যদিকে কেইলি খুব চালাকির সাথে এলিয়েনদের আক্রমণ করে। সাথে সাথে এলিয়েন দলের ব্যাকআপ এসে পড়ে, তাই কেইলি তার হাতের শিল্ডটা অ্যাক্টিভ করে সেখান থেকে পিছিয়ে আসে। তারা গুলি করে এলিয়েনগুলোকে বিজি রাখার চেষ্টা করে, কিন্তু একটা এলিয়েন তার মোশন সেন্সরে আরেকটা মুভমেন্ট দেখতে পারে আর সাথে সাথেই গর্জন করে তারা দুটো টিমে ভাগ হয়ে যায়। মেইন রুমে আনিয়া বুঝতে পারে যে এলিয়েনরা এগিয়ে আসছে আর কেইলিও এই বিষয়টা তাদেরকে জানিয়ে দেয়, কিন্তু তাদের পক্ষে পালানোর কোনো উপায় ছিল না। সেজন্য রোডি কেইলিকে হেল্প করে বলে, তুমি তাদেরকে হেল্প করতে চলে যাও। রোডি এখানে একাই এই এলিয়েনদের সাথে অ্যাকশন নিতে শুরু করে। শেষ দিকে রোডি তার হাতের গ্রেনেড বিস্ফোরণ করে এখানে সবগুলো এলিয়েনকে মেরে ফেলে। মেইন রুমে তিনজন গোলাগুলি করে যতটুকু সম্ভব এলিয়েনদের বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অনেকগুলো এলিয়েন শিল্ড নিয়ে সামনে এগোতে থাকে। আনিয়া কোনো উপায় না পেয়ে রাভিকে চলে যেতে বলে আর ন্যাশকে বলে রাভিকে প্রোটেক্ট করতে। তখন একটা অনেক বড় এলিয়েন এসে আনিয়াকে গুলি করে। রাভি চাচ্ছিল তার মাকে বাঁচাতে, কিন্তু ন্যাশ তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আনিয়া তার হাতে ডেটোনেটরটা নিয়ে বমগুলোকে বিস্ফোরণ করে দেয়। বিস্ফোরণে পুরো রুমের মেশিনগুলো আর এলিয়েন সবই ধ্বংস হয়ে যায়। কেইলি দৌড়তে থাকে ন্যাশকে খুঁজে বের করার জন্য। ন্যাশ আর রাভি দৌড়ানোর সময় আরো অনেকগুলো এলিয়েনকে দেখতে পারে। তেমন কোনো উপায় না পেয়ে ন্যাশ রাভিকে একটা সিক্রেট ছোট জায়গায় ঢুকিয়ে দেয়। রাভিকে লুকিয়ে ন্যাশ চিৎকার করে এলিয়েনগুলোকে ডাকতে থাকে যাতে করে সে এলিয়েনগুলোকে এখান থেকে সরিয়ে নিতে পারে। একটা জায়গাতে সে বন্দুক তাক করে সে এলিয়েনদের জন্য অপেক্ষা করতে থাকে আর সেখানে আসতে একের পর এক এলিয়েনকে
সে মারতে থাকে। ন্যাশ ভাবছিল সে গ্রেনেড বিস্ফোরণ করে সবগুলো এলিয়েনকে মেরে ফেলবে, কিন্তু সে ডিসাইড করে সবগুলো এলিয়েনকে গুলি করেই মারবে। যখন রাভি কোনো শব্দ শুনতে পায় না তখন সে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু পেছনে ঘুরেই দেখতে পারে একটা এলিয়েন দাঁড়িয়ে আছে। অন্যদিকে কেইলি দৌড়তে দৌড়তে একটা জেলখানার জায়গায় এসে পৌঁছায়। এখানে অনেকগুলো মানুষকে আটকে রাখা হয়েছে। মানুষগুলো কেইলিকে দেখে সাহায্য চাইতে শুরু করে। কেইলি এখান থেকে পেছনে ঘুরতে একটা এলিয়েন তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। কেইলি তার মেয়েকে নিয়ে হ্যাপি লাইফের স্বপ্ন দেখতে থাকে। তখন তার মেয়েকেও একটা এলিয়েন শিপ তুলে নেয়। সাথে সাথে কেইলির ঘুম ভেঙে যায়। তখন কেইলি দেখতে পারে সেও এই জেলখানাতে বন্দী। সেখানে তার রাভির সাথে দেখা হয়। রাভিও তার পরের জেলখানাতে বন্দী। তখন একটা এলিয়েন এসে কেইলিকে গলায় ধরে ওয়ালের মধ্যে ঠেসিয়ে দেয়। তারপর তাকে টেনে টেনে নিয়ে একটা জায়গাতে ঝুলিয়ে দেয়। এলিয়েনটা একটা ব্লেড নিয়ে যখন কেইলিকে আঘাত করতে যাবে ঠিক তখনই নিচ থেকে ন্যাশ এলিয়েনটার মাথায় গুলি করে। তারা দুজন গুলি করে এলিয়েন মারতে মারতে সেই জেলখানার রুমটাতে এসে পৌঁছায়। কেইলি জেলে বন্দী থাকা সবাইকেই মুক্ত করে দেয়। ন্যাশ পেছন থেকে কেইলিকে সাহায্য করতে থাকে। জেল থেকে সবাই বের হয়ে গেলে ন্যাশ দরজাটাকে বন্ধ করে দেয়, কিন্তু দৌড়ানো অবস্থায় আবার তাদেরকে এলিয়েন ধরে ফেলে। তারা কভার নিয়ে এলিয়েনদের সাথে গোলাগুলি করতে থাকে, কিন্তু এত পরিমাণ গোলাগুলির কারণে তাদের গুলিগুলো শেষ হয়ে আসে। তখন ন্যাশ এলিয়েনদের ওপর গ্রেনেডের বেল্টটা ছুঁড়ে মারে, আর বিস্ফোরণের সময়ই কেইলি দরজাটাকে বন্ধ করে দেয়। ন্যাশ খুশিতে আনন্দ হয়ে একটা দরজার পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু পেছন থেকে একটা এলিয়েন ন্যাশকে ছুরি দিয়ে আঘাত করে। এলিয়েনটা রুমে এসে প্রবেশ করে, আর এই এলিয়েনটাই হলো লিডার। কেইলি তখন রাভিকে বলে এখান থেকে পালাতে। কেইলি আর এলিয়েনটা প্রথমে ছুরি দিয়ে যুদ্ধ শুরু করে, কিন্তু এলিয়েনটা অনেক শক্তিশালী। কেইলি কিছুতেই তার সাথে পেরে উঠছে না। এলিয়েনটা ওকে ছুঁড়ে ফেলে দেয়, ওকে আঘাত করে। শিল্ড ব্যবহার করে কেইলিকে মারতে থাকে, কিন্তু এত মার খাওয়ার পরেও কেইলি উঠে দাঁড়ায়। কেইলি তখন একটা বুদ্ধি করে। এলিয়েনটা কেইলির দিকে ছুটে আসার সময় কেইলি দরজাটাকে বন্ধ করে দেয়। দরজায় বেজে সেই এলিয়েনটা টুকরো টুকরো হয়ে যায়। কয়েক সেকেন্ড পরে কেইলি রাভিকে খুঁজে পায়, কিন্তু রাভি একদম অবাক হয়ে ওপরের দিকে তাকিয়ে আছে। কেইলি তখন ওপরে ওঠে, পেছনে পেছনে রাভিও ওপরে ওঠে, আর তারা যেটা দেখতে পারে দুজনেই সেটা দেখে অবাক হয়ে যায়। পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে গিয়েছে, চারিপাশে শুধু ধ্বংস আর ধুলোয় ঢাকা। তারা দুজন একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে এই বিষয়গুলো দেখতে থাকে। নিচে যা দেখা যাচ্ছে সেটা আর আগের পৃথিবী নয়। একটা ভুল বার্তার কারণেই হারিয়ে গেল মানুষের ভবিষ্যৎটা। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।